জয় হিন্দ, ওয়েলকাম ব্যাক টু দ্য বিগ গাইড। তো তোমাদের ডব্লিউবিসিএস প্রিলিমস খুব সামনেই, তো আর মাত্র কয়েকটা দিন বাকি। তোমরা প্রিপারেশন খুব ভালোভাবেই নিচ্ছ। তোমাদের আশা করি প্রত্যেকের সিলেবাস কমপ্লিট এবং রিভিশন খুব জোর কদমে চলছে। তো আমি ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর যে পার্ট 1, 2, 3 এবং 4 যে সিরিজ স্টার্ট করেছিলাম তার 4টা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। এই আজকের পার্ট 5-এর ভিডিওতে ডব্লিউবিসিএস প্রিলিমস টার্গেট রেখে 2010 সাল থেকে 2014 সাল পর্যন্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে ডিসকাস করব। দেখো, এই সিরিজটা করার উদ্দেশ্য একটাই, যাতে শুধুমাত্র যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার বলে দেওয়া তাই নয়, যে কোশ্চেনগুলি এসেছিল তার ডিটেলসে গিয়ে এই রিলেটেড যে কোনো ইনফরমেশন তোমাদের যদি এক্সামে আসে এবং তোমরা যাতে অ্যান্সার করে দিয়ে আসতে পারো, সেটা জন্যই এই সিরিজটা আমি করছি। তো যাই হোক, তো ডব্লিউবিসিএস প্রিলিমসে প্রিভিয়াস ইয়ার প্যাটার্নগুলি দেখলেই বোঝা যায় যে অনেক কোশ্চেন রিপিট হয়, অথবা যে কোশ্চেনগুলি এসে থাকে সেই রিলেটেড অনেক ইনফরমেশন আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে থাকে। তো এর জন্য আমি এই ভিডিওগুলি একটু ডিটেলস অ্যানালাইসিস বা প্রত্যেকটা কোশ্চেনের ডিটেলস অ্যানালাইসিস করছি, পাশাপাশি রিলেটেড ইনফরমেশনগুলিও দেখে নিচ্ছি। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি খুব হেল্পফুল হবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, 2010-এর কোশ্চেন দেখে নিই আমরা। তথ্যের অধিকার বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট ভারতের সমগ্র অংশে প্রযোজ্য, কিন্তু নিম্নলিখিত কোন রাজ্য ব্যতীত? 2010 সালে, তখন মনে রাখবে এই জম্মু কাশ্মীর স্টেটে কিন্তু তখন এই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট চালু হয়নি। ঠিক আছে, 2010 সালে, যেহেতু এটা 2010 সালের কোশ্চেন। ভারতের তথ্যের অধিকার আইন রাইট টু ইনফরমেশন সম্পর্কে ডিটেলসে জেনে নিই আমরা। কার্যকর হওয়ার তারিখ কত? 2005 সালে। কত সালে শুরু হয়েছিল? 2005 সালে। তখন দেখো, জম্মু কাশ্মীর বাদে তখন কিন্তু জম্মু কাশ্মীরে চালু হয়নি, চালু হয়েছে কত সালে? 2019 সালে। আবেদন করার যোগ্যতা কি? ভারতীয় নাগরিক হতে হবে। এটার মাধ্যমে কি করা যায়? যে কোনো সরকারি দপ্তরে গিয়ে আমরা কি করতে পারি না, ইনফরমেশন চাইতে পারি। প্রতিটি সরকারি দপ্তরে তথ্য প্রদানের জন্য কি থাকেন? একজন তথ্য আধিকারিক, বা যাকে পিআইও বা এসপিআইও বলা হয়ে থাকে, এই যে পাবলিক ইনফরমেশন অফিসার, ইনি থেকে থাকেন, তার কাছে গিয়ে আবেদন করা যায়। আর সময়সীমা কি? এটা যদি যতটুকু ইনফরমেশন কালেক্ট করার, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পর 30 দিনের মধ্যে সাধারণত দিয়ে থাকেন। যদি 48 ঘন্টার মধ্যে কিছু ইনফরমেশন দিতে হয়, যেগুলি কি না, ব্যক্তির জীবন এবং স্বাধীনতার সাথে সম্পর্কিত, সেগুলি 48 ঘন্টা সময়ের মধ্যে ইনফরমেশন দিতে হয়। কি তথ্য পাওয়া যায় না? দেখো, স্বাভাবিকভাবেই কিছু সিক্রেট ইনফরমেশন থাকে, যেগুলি দেশের সার্বভৌমত্ব অথবা বৈজ্ঞানিক বা অর্থনৈতিক স্বার্থ বিঘ্নিত হতে পারে, নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এই ধরনের অনেক তথ্য কিন্তু আমরা চাইতে পারি না, বা এই তথ্য আমাদের সরকারি অফিস কিন্তু দিতে বাধ্য নন। নেক্সট দেখে নিই, নেক্সট কোশ্চেন। 1992 সালের 73তম সংবিধান সংশোধনী, অনেকবার আমি এটা ডিসকাস করেছি। 1992 সালে 73তম সংবিধান সংশোধনী, যেটা গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ ত্রিস্তরীয় যে পঞ্চায়েত ব্যবস্থা, সেটা এর মাধ্যমে গৃহীত হয়েছিল বা সারা ভারতবর্ষে চালু হয়। এখানে 3টা পয়েন্ট বলেছে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। দেখো, গ্রাম ও অন্যান্য স্তরে পঞ্চায়েত গঠনের জন্য সাংবিধানিক নিশ্চয়তা প্রদান, এটাই বললাম যে এটা এটা। আর নগর স্থানীয়, নগর তো নয়, এর নগরের বিষয় নয়, অর্থাৎ নির্ধারণ করেছে যে সকল পঞ্চায়েত সদস্য রাজ্য নির্বাচন। দেখো, পঞ্চায়েতের ইলেকশন কার মাধ্যমে হয়ে থাকে? রাজ্য নির্বাচন কমিশনের মাধ্যমে হয়ে থাকে, প্রত্যেক 5 বছর অন্তর অন্তর। কত বছর না? 5 বছর অন্তর অন্তর হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে 1 এবং 3 রাইট। তাহলে 1, এটা যদি অলরেডি তোমরা এটাই জেনে থাকো, ইনফরমেশন তোমাদের সম্পর্কে যদি নলেজ না থাকে 3-এর, তাহলে 1 দেখেই আমরা কিন্তু অ্যান্সার করতে পারি যে আমাদের কি হতে পারে, 1 অথবা 3 হতে পারে। দেখো, 73তম সাংবিধানিক সংশোধনী আইন কত সালে না? 1992 সালে। কি? পঞ্চায়েত রাজ ব্যবস্থা সাংবিধানিকভাবে স্বীকৃতি পায় এই 1992 সালে 73তম সংবিধান। আর কি বলা হয়? এই 3টা স্তর, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে গ্রাম এবং ব্লক স্তর, যেটা পঞ্চায়েত সমিতি, জেলা স্তর, যেটা জেলা পরিষদ নিয়ে গঠিত হয়, এটা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। এটাই কি বলি আমরা? ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। তো এই স্তরে কি 1/3 আসন কি মহিলাদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে, এবং জনসংখ্যা অনুযায়ী তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য সংরক্ষণের কিন্তু ব্যবস্থা রয়েছে। এই সংবিধান সংশোধনে কত? পার্ট 9 ইনক্লুড হয়। কত? পার্ট 9, এবং 11 তপশিল বা 11 শিডিউল যুক্ত করা হয়েছে।
একাদশতম, অর্থাৎ আমাদের এই যে বর্তমানে 12টা শিডিউল রয়েছে, এর আগে প্রথম অবস্থায় 8টি তপশিল ছিল। তো এটা হচ্ছে নবম তপশিল হিসেবে এই পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু যখন আইন হিসেবে স্বীকৃতি পায় তখন হচ্ছে এই এর বিষয় সংখ্যা কত না 29টি। এইখানে পঞ্চায়েতে মনে রাখবে যে 29টি, এটাও কোশ্চেন এসে থাকে যে কয়টি বিষয় রয়েছে পঞ্চায়েত ব্যবস্থায়, 29টি বিষয় রয়েছে। 1993 সালে 24শে এপ্রিল, এই ডেটটাও ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসছে যে 24শে এপ্রিল দেশ জুড়ে কার্যকর হয়, এবং এই 24শে এপ্রিল ডেটটাকেই হচ্ছে ওই পঞ্চায়েত রাজ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। রাজ্য নির্বাচন কমিশন এই 5 বছর অন্তর, এই লাস্ট পয়েন্টটা যেটা ছিল আমাদের, 5 বছর অন্তর হচ্ছে পঞ্চায়েতে নির্বাচন করা, অর্থাৎ পঞ্চায়েতের যে ইলেকশনটা হয়ে থাকে সেটা রাজ্য নির্বাচন কমিশন বা স্টেট ইলেকশন কমিশন প্রতি 5 বছর অন্তর অন্তর করিয়ে থাকে। নেক্সট, ভারতীয় সংবিধানে কোন ধারার অধীনে কেন্দ্র ও রাজ্যের আর্থিক সম্পর্ক? দেখো, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে করের টাকা বা জিএসটি, অর্থাৎ জিএসটি যেমন বললাম, জিএসটির টাকা হচ্ছে কী পরিমাণে ডিস্ট্রিবিউট হবে বা অন্যান্য অর্থ কীভাবে ডিস্ট্রিবিউট হবে, সেই বিষয় সংক্রান্ত অর্থ কমিশন, যার জন্য একটা কমিশন গঠিত হয়ে থাকে, তার নাম অর্থ কমিশন। এই অর্থ কমিশন কত ধারা রয়েছে না 280 ধারায় বা 280 নং ধারায় কিন্তু অর্থ কমিশনের কথা উল্লেখ রয়েছে। দেখে নিই একটু, 280 নং ধারা অর্থ কমিশনের কথা বলা হয়েছে। প্রতি 5 বছর অন্তর, কত বছর অন্তর হয়ে থাকে না প্রতি 5 বছর হচ্ছে রাষ্ট্রপতি একটি হচ্ছে কী করে থাকে না অর্থ কমিশন গঠন করে থাকে। তো কার ক্ষমতা রয়েছে? এটা হচ্ছে রাষ্ট্রপতির কিন্তু ক্ষমতা রয়েছে যে অর্থ কমিশন গঠন করার। সদস্যর সংখ্যা কত? একজন হচ্ছে চেয়ারম্যান থাকেন এবং 4 জন কি থাকেন না তাকে সাহায্যকারী সদস্য থাকেন, এবং মোট কয়জন সদস্য হয়ে থাকে? 5 জন, এবং প্রত্যেককে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করেন। কে করেন? রাষ্ট্রপতি হচ্ছে দ্বারা নিযুক্ত হন। যোগ্যতা কি? অবশ্যই যোগ্যতা নির্ধারণ, এই যে যেই হোক না কেন অর্থ কমিশনের চেয়ারম্যান বা অন্যান্য সদস্য কারা কারা হবে সেটা কিন্তু পার্লামেন্ট ঠিক করে দেয়। এটা কিন্তু পার্লামেন্টের হাতে, রাষ্ট্রপতি শুধুমাত্র নিয়োগ করেন, কিন্তু কাকে নিয়োগ করবেন, তার যে কী পরিমাণ যোগ্যতা তার হওয়া উচিত সেটা যোগ্যমান নির্ধারণ করেন কে না হচ্ছে সংসদ। কাজ কি? তার কাজ হচ্ছে করের নিট আয় বন্টন, অর্থাৎ কর যতটুকু পরিমাণ ট্যাক্স হচ্ছে সেটা হচ্ছে কী পরিমাণে বণ্টিত হবে। সাহায্যকারী অনুদান বা গ্র্যান্টস ইন এইড এর উপর কাজ করে থাকে, সেটা হচ্ছে কী পরিমাণে ব্যবহৃত হবে, সেটা তোমাদের ডিস্ট্রিবিউট হবে, সেই বিষয়টা সংক্রান্ত তিনি হচ্ছেন কাজ দেখাশোনা করে থাকেন। 16তম অর্থ কমিশন, বর্তমান অর্থ কমিশন কত চলছে? 16তম। এই চেয়ারম্যানকে ডক্টর অরবিন্দ পানাগড়িয়া, এই নামটা মনে রাখবে। ফার্স্ট অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিল? কেসি নিয়োগী। কত সাল থেকে? 1952 থেকে 57 সাল। প্রথম যে অর্থ কমিশন, অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম অর্থ কমিশন 52 থেকে 57, সেই হচ্ছে কেসি নিয়োগী কি ছিলেন? এর চেয়ারম্যান ছিলেন। নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম কোন সালে চালু করা হয়? কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম মনে রাখবে, এটা হচ্ছে 1952 সালে চালু হয়েছিল। কত সালে না 1952। এটাও এর আগে আমি ভিডিওতে এটা ডিসকাস করেছি, তাই আর ডিসকাস করলাম না। নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। ভারতীয় সংবিধানের পার্ট 3, তাহলে পার্ট 3 কী রয়েছে না হচ্ছে ফান্ডামেন্টাল রাইটের কথা বলে রয়েছে। কত আর্টিকেল? 12 থেকে 35 আর্টিকেল পর্যন্ত কভার করে, প্রথমটা বলেছে। এবং ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার নিয়ে আলোচনা করে। এটা কি? আমাদের ফান্ডামেন্টাল রাইট নিয়ে, মৌলিক অধিকার নিয়ে আলোচনা করে, একদম অবশ্যই প্রথমটা ঠিক। সম্পত্তির অধিকার মৌলিক অধিকার হিসেবে তালিকাভুক্ত না, সম্পত্তির অধিকার কিন্তু বর্তমানে মৌলিক তালিকাভুক্ত নয়। বহুবার আমি ডিসকাস করেছি, এটা আগে হচ্ছে আমাদের 31 ধারায় ছিল, কিন্তু বর্তমানে সেটা নেই। এটা কোথায় রয়েছে বর্তমানে? 300A ধারায় হচ্ছে এই মৌলিক অধিকারকে স্থান দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে কোনটা হবে? শুধুমাত্র 1 সঠিক হবে, শুধুমাত্র 1। নেক্সট কোশ্চেন দেখো, পার্ট 3 12 থেকে 35 মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে। 6টি মৌলিক অধিকার আমরা জানি যে 12 থেকে 14 থেকে 18 হচ্ছে সমতার অধিকার, স্বাধীনতার অধিকার বলা রয়েছে 19 থেকে 22, শোষণের বিরুদ্ধে অধিকার রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন 23 থেকে 24। এছাড়া আরও রয়েছে যেমন ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28, শিক্ষা সংস্কৃতি অধিকার হচ্ছে 29-30, এবং সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা সব সম্পর্কে বলা আছে। 6 নম্বর হচ্ছে কি? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেটা হচ্ছে আর্টিকেল 32-তে বলা রয়েছে। দেখো এখানে 29, 30, আর দেখো 31 কিন্তু নেই, অর্থাৎ 31
অর্থাৎ এই যে সংবিধানের 31 নম্বর যে ধারা সেটাকে তুলে দিয়ে কি করা হয়েছে না, এটা কত সালে তোলা হয়েছে? 1978 সালে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? 44তম সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে বাদ দিয়ে কোথায় স্থান দেওয়া হয়েছে? 300A। বহুবার কোশ্চেনটা এসে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় ধারায় স্থান দেওয়া হয়েছে এবং বর্তমানে এটি কি আইনি অধিকার বা সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃত। এই কোশ্চেনটাও জিজ্ঞেস করে থাকে, এটাও ডব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিল যে এটা কি ধরনের অধিকার। এটা মনে রাখবে, একটা আইনি বা সাংবিধানিক অধিকার হিসেবে বর্তমানে স্বীকৃত। আগে হচ্ছে ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত ছিল। ঠিক আছে, তো চলো এই আমার যে ভিডিওর যে পিডিএফ, অর্থাৎ যার উপর পিডিএফ আমি ভিডিওটা করছি তার পিপিটি আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিব তোমাদের ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিও, অথবা পিন কমেন্টে আমি সেটা দিয়ে দিব। তো সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, তাহলে আমি পুরোটা তোমাদের সেই জায়গায় টেলিগ্রাম চ্যানেলে এই পিপিটিটা দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তোমরা সেইখান থেকে আরও ভালোভাবে একটু দেখে নিও। চলো নেক্সট কোশ্চেন। ভারতের নতুন সংবিধান কবে গৃহীত হয় বা স্বাক্ষরিত হয়? দেখো বলছে গৃহীত হয় কত সাল? গৃহীত হয় বা স্বাক্ষরিত হয়, এখানে স্বাক্ষরিত কথাটা বলছে। যদি চালু হয় বলে, এর আগেও আমি বহুবার ডিসকাস করেছি, চালু হয় বলে 26শে জানুয়ারি 1950, কিন্তু গৃহীত বা সংবিধান যেদিন থেকে স্বাক্ষরিত হয়েছিল সেটা হচ্ছে 26শে নভেম্বর 1949 সাল। বহুবার ডিসকাস করেছি। ভারতীয় সংবিধানের ষষ্ঠ তপশিলের বিধান রয়েছে। দেখো ষষ্ঠ তপশিলে কী রয়েছে? আসাম, মেঘালয়, মিজোরাম, তারপর রয়েছে রাজ্যের উপজাতি এলাকার প্রশাসনের জন্য, অনেক রাজ্যে তপশিল এলাকায় প্রশাসনের জন্য, কেন্দ্র রাজ্যের দ্বারা দেখাশোনা ক্ষমতা ও বিষয়সমূহ। এটা মনে রাখবে আসাম, মেঘালয় এবং মিজোরাম রাজ্যের উপজাতি এলাকার প্রশাসনের জন্য এই ষষ্ঠ তপশিল ভারতের সংবিধানের অন্তর্ভুক্ত। দেখো ষষ্ঠ তপশিল, উত্তর পূর্ব ভারতের 4টা রাজ্য কী কী? 4টি রাজ্যের মধ্যে আসাম, তারপর মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। তোমরা এটিএম মানি দিয়ে মনে রাখতে পারো। ঠিক আছে, যে এটিএম মানি। তাহলে এখানে কি আসাম, তারপর রয়েছে ত্রিপুরা, আর কি মেঘালয়, আর রয়েছে মিজোরাম। অর্থাৎ এইখানে কি নেই? কোন স্টেট নেই? মণিপুর স্টেট কিন্তু নেই এই এম এর মধ্যে, অর্থাৎ এটিএম এর মধ্যে এই M2 হিসেবেও ধরা হয় যে আসাম, ত্রিপুরা, মণিপুর এইখানে কিন্তু থাকছে না। কি থাকছে? মিজোরাম এবং মেঘালয়। তাহলে আসাম, ত্রিপুরা, মিজোরাম, আর এটা তোমাদের মেঘালয়। ঠিক আছে, মণিপুর কিন্তু থাকছে না। অর্থাৎ এই হিসেবে মনে রাখতে পারো যে এমন একটা এটিএম যে এটিএমে কি নেই? মানি নেই। মানিতে কি আসে? মানিতে যেমন MONEY মানি বানানেও কি আসে বলো? MO আসে। ঠিক একই রকমভাবে মণিপুরেও কি আসে? MO আসে। স্বায়ত্তশাসিত জেলা বা এডিসি, এই রাজ্যগুলি উপজাতি এলাকাভুক্ত স্বায়ত্তশাসিত পরিষদ বা অটোনোমাস কাউন্সিলিং গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে। তারপরে আইন প্রণয়নের ক্ষমতা, জমি, বন, বিবাহ এই সংক্রান্ত বিষয়ে তারা নিজস্ব আইন প্রণয়ন করতে পারে। অর্থাৎ তাদের তো স্পেশাল কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যে তারা কি করতে পারবে? জমি, বন, জলপথ, বিবাহ, সামাজিক রীতিনীতি এবং গ্রাম্য প্রশাসনের মতো যে বিষয়ে তাদের নিজস্ব আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে। আর কি বিচার বিভাগীয় ক্ষমতা কি? ছোটোখাটো দেওয়ানি, ফৌজদারি মামলা নিষ্পত্তির জন্য তারা কি গ্রাম্য আদালত বা ভিলেজ তোমাদের কোর্ট স্থাপন করতে পারে। কর এবং রাজস্ব আদায় করার অধিকার, এগুলি বিশেষ কিছু সুবিধা দেওয়া হয়েছে। দেখো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। রাজ্যসভা একটি স্থায়ী সংস্থা। অবশ্যই রাজ্যসভা একটা স্থায়ী সংস্থা। তারপরে রাজ্যসভার প্রত্যেক সদস্যদের সর্বোচ্চ মেয়াদ 5 বছর। লোকসভা রাজ্য তালিকায় উল্লেখিত বিষয় সম্পর্কে আইন প্রণয়ন করতে পারে। হ্যাঁ, এটাও পারে। তাহলে 1 এবং 3 হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। কারণ রাজ্যসভা কি? রাজ্যসভা স্থায়ী কক্ষ, একে ভেঙে দেওয়া যায় না। কিন্তু প্রত্যেক 2 বছর অন্তর অন্তর আমাদের 1/3 সদস্য কি হয়? তার পদচ্যুতি হয়ে থাকে। দেখো, কোনো সাংবিধানিক সংশোধনী আইন সমস্ত ভারতের নাগরিকদের জন্য শিক্ষার অধিকার আইন মনে রাখবে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি করা হয়? শিক্ষার অধিকার আইন নিয়ে আসা হয়। ভারতীয় সংবিধানের 109তম সংশোধনী বিল, এখানে দেখো একটা বিল থেকে কোশ্চেন এসছে যে 109তম সংবিধান সংশোধনী বিল সম্পর্কিত। দেখো, রাষ্ট্রপতির ক্ষমতা, ভোটদানের বয়স, SC ST এবং ওবিসিদের সংরক্ষণের জন্য। দেখো, এটা SC এবং STদের সংরক্ষণের জন্য, ওবিসি নয়, SC এবং STদের সংরক্ষণের জন্য এই বিলটা কি হয় না
হয়েছিল। তাহলে 109তম সংশোধনী বিল, দেখো বিলটা যখনই হচ্ছে কার্যকর হয় তখন সেটা কি হয়ে যায় না আইনে পরিণত হয়। ঠিক আছে, তাহলে এটা কত সালে হয়েছিল না এর মাধ্যমে হচ্ছে 95তম সংবিধান সংশোধনী, এই বিলের উপর ভিত্তি করে 95তম সংবিধান সংশোধনী নিয়ে আসা হয় কত সালে 2009 সালে 95th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকর হয়। আর এটাতে কি করা হয় না 334 ধারা, যেখানে হচ্ছে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে এসসি এবং এসটিদের যে সংরক্ষণের বিষয় রয়েছে সেই সংরক্ষণের মেয়াদ এসসি এসটি এবং অ্যাংলো ইন্ডিয়ান এদের হচ্ছে সংরক্ষণের মেয়াদ কি আরও 10 বছরের বাড়ানো হয়। এটাই হচ্ছে এখানকার মূল বিষয়। তাহলে এটা কততম সংবিধান সংশোধন, যদি কোশ্চেনটা আসে যে 95তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি করা হয়েছিল, সেটা হচ্ছে তোমাদের এই এসসি এবং এসটি এবং অ্যাংলো ইন্ডিয়ান, দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে লোকসভায় নিয়োগ করা হয়। তো সেই অ্যাংলো ইন্ডিয়ানদের যে মেয়াদকাল সেটা আরও 10 বছর বাড়ানো হয়। নেক্সট কত সাল থেকে কত সাল, সেটা 2010 থেকে 2020। পরবর্তী সময় তোমরা জানো 2020 সালে আবার সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি করা হয়, এই অ্যাংলো ইন্ডিয়ানদেরকে আর দুজন যে অ্যাংলো ইন্ডিয়ান নিয়োগ করা হতো তাদেরকে আর কি সদস্য পদ দেওয়া হবে না। দেখো 2011 সালে কোশ্চেন দেখে নিই এবার। সংসদের রাজ্য তালিকায় কোনো বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে যদি তা, দেখো একটু আগে দেখলাম যে সংসদ কি করতে পারে, রাজ্য তালিকার বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। এখন কখন, জাতীয় স্বার্থে, সংশ্লিষ্ট রাজ্যের স্বার্থে, অবনতিগ্রস্তদের স্বার্থে, সংখ্যালঘুদের স্বার্থে, মনে রাখবে জাতীয় স্বার্থে। প্রশ্নটা যখন জাতীয় স্বার্থে হয়ে যাবে তখন কি তারা হচ্ছে কি করতে পারে না রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। নিম্নলিখিত কোন রাজ্যকে পূর্বে নেফা, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি বা নেফা নামে পরিচিত ছিল, সেটা মনে রাখবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ একদম নর্থ ইস্টে যে রাজ্য অরুণাচল প্রদেশ, সেই রাজ্যকে আগে নেফা বলা হতো। দেখো নেফা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, তো বর্তমান রাজ্যটি কি অরুণাচল প্রদেশ, কিন্তু এর আগে পূর্বের নাম কি ছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি বা নেফা। 1972 সালে এর নাম পরিবর্তন করা হয় এবং রাখা হয় কি অরুণাচল প্রদেশ। এবং এটা কি হয় তখন 1972 সালে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভারতের অন্তর্ভুক্ত হয় এবং 1987 সাল 1987 এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ রাজ্যে স্বীকৃতি পায়। কত সাল না 1987 সাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সাল 1987। এই সালে কি হয় না এটা একটা পূর্ণ রাজ্য হিসেবে ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে। নেক্সট পঞ্চায়েত শুধুমাত্র কর আরোপের অনুমতি পায়। আচ্ছা, কর আরোপের কোনো ক্ষমতা নেই, শুধুমাত্র সরকারি অনুদান পাওয়ার অধিকারী। কর শুল্ক অবশ্যই তারা করও পায়, শুল্কও পায়, টোল এবং ফি আদায়, আরোপ এবং সংগ্রহের অনুমতি পেয়ে থাকে। এইগুলি কিন্তু পঞ্চায়েতের ক্ষমতার মধ্যে রয়েছে। পুরুষ ও নারী উভয়ের জন্য সমান কাজের জন্য সমান বেতন। দেখো এটা একটা ডিপিএসপির অংশ, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিতে বলা আছে যে পুরুষ এবং মহিলার কী হবে, এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট নয়, এটা একটা ডিপিএসপি বা নির্দেশমূলক নীতির অংশ। দেখো এটা কত আর্টিকেলে বলা আছে 39 ডি, যে নারী ও পুরুষ সমান কাজের জন্য সমান বেতন নিশ্চিত করতে হবে। আর এই ডিপিএসপি কত পার্টে না এই 39 আর্টিকেল হচ্ছে ডিপিএসপির একটা পার্ট, যেটা হচ্ছে পার্ট 4-এ এই ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি কিন্তু ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত আছে। দেখো ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি আরও বলা হয়েছে পার্ট 4-এ রয়েছে 36 থেকে 51। এটা কোথা থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড। বহুবার বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন এসছে। উদ্দেশ্যটা কি আর্থসামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা এবং একটা ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণকামী রাষ্ট্র গঠন করা। উদ্দেশ্যটাই হচ্ছে কি ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণকামী রাষ্ট্র কিন্তু গঠন করা, এই ডিপিএসপির উদ্দেশ্য। এইগুলি থেকে এই পয়েন্টগুলি বা এই ইনফরমেশন থেকে কিন্তু বারবার করে কোশ্চেন আসছে বিভিন্ন পরীক্ষায়। আদালত কর্তৃক কি এগুলি বলযোগ্য নয়, এগুলি হচ্ছে আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। অর্থাৎ রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু রাষ্ট্র যদি নির্দেশ পালন না করেন তবে কিন্তু আমরা আদালতে যেতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমাদের যে ফান্ডামেন্টাল রাইট রয়েছে, ফান্ডামেন্টাল রাইট যদি বিঘ্নিত হয় আমরা আর্টিকেল 226 অথবা হচ্ছে 32 মাধ্যমে কোথায় যেতে পারি না সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টের আমরা দ্বারস্থ হতে পারি। দেখো আর্টিকেল 39 এই যে পুরুষের সমান বেতনের কথা বিষয়টা উল্লেখ রয়েছে। সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, দেখো সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট এবং হচ্ছে ধর্মীয় নিরপেক্ষ সেকুলার এই দুটো অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা করা হয়েছে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে।
কত না 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। এর আগে আমি এটা বারবার করে ডিসকাস করেছি যে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি কি করা হয়। দেখো 1976 সালে 42তম সংবিধান চলে আসে, যাকে বলা হয় মিনি কনস্টিটিউশনও বলা হয়, কারণ এইখানে অনেক রকম পরিবর্তন নিয়ে আসা হয়েছিল। সংবিধানের প্রস্তাবনায় সোশ্যালিস্ট এই 3টা শব্দ যুক্ত করা হয়। দেখো সোশ্যালিস্ট এবং হচ্ছে ধর্মনিরপেক্ষ সেকুলার, আরেকটা শব্দ কি সংহতি বা ইন্টিগ্রিটি, এই শব্দটাও হচ্ছে ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত হয়। আর কি 10টি যে মৌলিক কর্তব্য যেটা 51A আর্টিকেলে রয়েছে, 51A এই যে দেখো 51A ধারায় রয়েছে, সেটাও কি এইখানে অন্তর্ভুক্ত করা হয় এই 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। আর ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেটগুলি পলিসি, এগুলো হচ্ছে মৌলিক অধিকারের উপর স্থান দেওয়া হয়। অর্থাৎ বলা হয় যে এগুলি হচ্ছে একটা পাওয়ারফুল বিষয়, ঠিক আছে, যেটা হচ্ছে ভারতের সংবিধানে গিয়ে অন্তর্ভুক্ত করা হয়। আর কি যেমন ধরো কিছু কিছু বিষয়কে, অর্থাৎ ডিপিএসপি কিছু কিছু বিষয়কে যেমন রয়েছে দরিদ্রদের জন্য কি বিনামূল্যে আইনি সহায়তা, যেটা আর্টিকেল 39 এতে রয়েছে। শিল্প এবং ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ, যেটা 43 এতে রয়েছে। এই বিষয়গুলি অর্থাৎ কিছু কিছু বিষয়কে যে ফান্ডামেন্টাল রাইটের উপরেও কি স্থান দেওয়া হয় এই 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, যেটা 1976 সালে আমাদের হয়েছিল। নেক্সট কোশ্চেন, সরকারের ব্যয়ের নিয়মিততা পরীক্ষা করার জন্য, অর্থাৎ কি পরিমাণ ব্যয় করছে, কোথায় ব্যয় করছে ইত্যাদি ইত্যাদি দেখার জন্য কোন কমিটি গঠিত হয়? মনে রাখবে পাবলিক অ্যাকাউন্ট কমিটি। এই কমিটিটার নাম কি না পাবলিক অ্যাকাউন্ট কমিটি গঠিত হয়ে থাকে। দেখে নিই একটু পাবলিক অ্যাকাউন্ট কমিটিটা কি। দেখো কাজ হচ্ছে সরকারের ব্যয় নির্দিষ্ট সীমার মধ্যে রাখা, অর্থাৎ যা খুশি তা ব্যয় করতে পারবে না, যে সেটা কতটুকু আইনসম্মত, ঠিক আছে, এবং নিয়মিতভাবে ব্যয় হচ্ছে সেই বিষয়টা পর্যবেক্ষণ করা। এখানে ক্যাগের ভূমিকা চলে আসে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এটি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর প্রতিবেদনগুলোকে পর্যালোচনা করে। এটাও কিন্তু ক্যাগের কি করবে না এই পর্যালোচনা করবে। সদস্য সংখ্যা কত? বহুবার কোশ্চেন এসছে, এখানে সদস্য সংখ্যা মোট কত না 22 জন। এই 22 জনের মধ্যে কোথা থেকে আসে? লোকসভা থেকে 15 জন এবং রাজ্যসভা থেকে আসে হচ্ছে 7 জন সদস্য। রাজ্যসভা থেকে কতজন সদস্য? 7 জন সদস্য। নেক্সট কোশ্চেন, ভাষাভিত্তিক ভিত্তিতে হয়ে গেছে, মানে ভাষা ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য কোনটি? দেখো প্রথম রাজ্য এর আগেও ডিসকাস করেছি বহুবার, অন্ধ্রপ্রদেশ, যেখানে হচ্ছে পট্টি শ্রীমার লোক করেছিল, আন্দোলন করেছিল। দেখে নেই এটা কত সালে হয়? 1953 সালে। 1953 সালে প্রথম ভাষাভিত্তিক রাজ্য হয়, এটা মাদ্রাস রাজ্য ভেঙে অন্ধ্রপ্রদেশ রাজ্য 1953 সালের 1 অক্টোবর হয়েছিল 1953 সালে। স্বাধীনতা সংগ্রামী শ্রী কি পট্টি শ্রী রামালু 56 দিন কি অনশন করেছিল, কাদের জন্য? যে তেলুগু ভাষাভাষী মানুষদের জন্য কি করতে হবে? একটা আলাদা স্টেট করতে হবে। সেই আন্দোলনের ফলশ্রুতি, তার আন্দোলনের ফলেই কি হয়, আমাদের ভারত সরকার সিদ্ধান্ত নেয় যে একটা ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ, ওদেরকে আলাদা ভাষাভাষী হিসেবে স্থান দিতে হবে। তারপর 1956 সালে 1 নভেম্বর রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে হায়দ্রাবাদের তেলুগুভাষী অঞ্চলে কী করা হয়? অন্ধ্রপ্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের রূপ পায়। সেটা কত সালে না স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 সালের মাধ্যমে কিন্তু সেটা মানে পূর্ণ রাজ্যের স্বীকৃতি পেয়েছিল। এবং পরবর্তী সময়ে ভাষাটাকেই হচ্ছে রাজ্য পুনর্গঠনের জন্য মূল প্রধান প্রায়োরিটি দেওয়া হয়েছিল। দেখো ভোটদানের বয়স 21 থেকে 18। এর আগের ভিডিওগুলি যদি তোমরা দেখে থাকো বারবার ওই একই কোশ্চেন, দেখো রিপিট কোশ্চেন, এটা হয়তো 2-3টা আমি সে ভিডিওতেই তোমাদের ডিসকাস করেছি। দেখো রিপিট WBCS প্রিলিমসে প্রচুর কোশ্চেন রিপিট হয়, ঠিক আছে, অনেক কোশ্চেন রিপিট হয়। প্রিভিয়াস ইয়ার দেখতে পারো এবং প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ডটা দেখো, এবং হচ্ছে ট্রেন্ডের পাশাপাশি দেখতে হবে যে এই রিলেটেড আর কি ইনফরমেশন আমাদের জেনে নেওয়া উচিত। এখন সেটা যদি তোমরা একটু ডিটেলসে গিয়ে আলোচনা পড়ো তাহলে সেটা সম্ভব। শুধুমাত্র কোশ্চেন আনসার দেখে গেলাম, ডাক দিয়ে গেলাম, তা নয়। তোমাদেরকে কিন্তু একটু ভিতরে গিয়ে দেখতে হবে ইনফরমেশনগুলি। ভোটাধিকারের বয়স 21 থেকে 18 কত? এটা হচ্ছে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে হয়ে থাকে। এটা একটু দেখে নিই যেটা কত সালে কি হয়েছিল। 61তম সংবিধান সংশোধন, যেটা হচ্ছে 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988 সালে। এই সালটাও আসে যে কত সালে হয়? 1988 সালে। এর মাধ্যমে কি করা হয়? 326 ধারা। এই ধারায় কি বলা হয়েছে? প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের কথা বলা আছে। প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের বয়স কত ছিল আগে? আগে ছিল হচ্ছে 21, বর্তমানে করা হয়েছে 18। ভারতীয় সংবিধানের ধারা 24 অনুসারে কোনো কারখানায় কত বছরের কম বয়সী শিশুদের নিয়োগ নিষিদ্ধ? ধারা
কত বলেছে না 24 অনুসারে, এটা হচ্ছে ভারতীয় সংবিধানের ধারা 24 অনুসারে কত বছর, 14 বছর। এটা মনে রাখবে, 14 বছরের কম বয়স্ক শিশুদের কি করা হয় না, এই তোমাদের কিছু কিছু কাজে নিয়োগ করা যাবে না। লোকসভার স্পিকার ভোট দেওয়ার অধিকার, লোকসভার স্পিকার ভোট দেওয়ার অধিকার শুধুমাত্র টাই ভোটের ক্ষেত্রে, মনে রাখবে শুধুমাত্র টাই ভোট হলেই কিন্তু লোকসভার স্পিকার কি করতে পারেন না ভোট দিতে পারেন। অর্থাৎ লোকসভার যিনি মেন কার্য পরিচালনা করেন তিনি কে না অধ্যক্ষ বা স্পিকার, তিনি স্পিকারের ক্ষমতা রয়েছে, শুধুমাত্র টাই হলে তবেই হচ্ছে তিনি কি ভোট একটা ভোট দিতে পারেন, যেটাকে নির্ণায়ক ভোট বা হচ্ছে তোমাদের কাস্টিং ভোট বলা হয়ে থাকে। তো যাই হোক, এটা দেখে নিই লোকসভা স্পিকার সম্পর্কে। আর্টিকেল 93 93 আর্টিকেলে লোকসভা স্পিকারের কথা বলা রয়েছে। এই সদস্যদের মধ্য থেকে তিনি কে না লোকসভার যারা সদস্য থাকেন তাদের মধ্য থেকে একজনকে কি স্পিকার হিসেবে নিয়োগ করা হবে, এবং আরেকজন কি হবে না তিনি যদি অনুপস্থিত থাকেন বা অসুস্থ হয়ে যান তাহলে ডেপুটি স্পিকার হচ্ছে তার তার কার্যের বা কাজ চালিয়ে থাকে। তো কাজ কি, লোকসভার অধিবেশন পরিচালনা করা, সবার শৃঙ্খলা বজায় রাখা, কোনো বিল অর্থ বিল কিনা, এটা দেখো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনো বিল অর্থ বিল কিনা সেই বিষয়ে চূড়ান্ত রায় দিয়ে থাকেন কে, এই লোকসভা স্পিকার। স্পিকার হচ্ছে চূড়ান্ত রায় দিয়ে থাকেন। বর্তমান স্পিকারকে না ওম বিড়লা হচ্ছেন বর্তমান স্পিকার। লোকসভার প্রথম হচ্ছে স্পিকার ছিলেন কে, জি.ভি. মাভলঙ্কর। বহুবার কোশ্চেন এসছে। প্রথম মহিলা স্পিকার কে ছিলেন মীরা কুমার। আর কাস্টিং ভোট কি, কাস্টিং ভোট হচ্ছে অর্থাৎ দেখা গেল যে একটা টাই হয়ে গেল কোনবশত একটা বিল পাস করাতে গিয়ে, তাহলে তিনি একটা কাস্টিং ভোট বা দিতে পারেন, যেটাকে কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোটও বলা হয়ে থাকে। দেখো সরকারিয়া কমিশন, সরকারিয়া কমিশন গঠিত হয়েছে কোন সম্পর্কের পর্যালোচনার জন্য, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে, বিধান মণ্ডল এবং নির্বাহী বিভাগের মধ্যে, নির্বাহী এবং বিচার বিভাগের মধ্যে, কেন্দ্র ও রাজ্যের মধ্যে পর্যালোচনা, সম্পূর্ণ সম্পর্ক মনে রাখবে, কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক পর্যালোচনা করার জন্য কিন্তু এই সরকারিয়া কমিশন গঠিত হয়েছিল। দেখো সরকারিয়া কমিশন কত সালে গঠিত হয়, 1983 সালে এই কমিশন গঠিত হয়েছিল। 1983-তে এর চেয়ারম্যান কে ছিলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি, তার নাম হচ্ছে রঞ্জিত সিং সরকারিয়া। তার নাম অনুসারে এই কমিটির নাম হয় সরকারিয়া কমিশন। উদ্দেশ্যটা কি, কেন্দ্র রাজ্য সম্পর্ক বা সেন্ট্রাল স্টেট রিলেশন যে কি বিষয়টা পর্যালোচনা করার জন্য। সুপারিশ, এই কি সুপারিশ করেছিল এই কমিটি, সুপারিশ করেছিল যে রাজ্যগুলির স্বায়ত্তশাসন বজায় রাখা, কি রাজ্যগুলির স্বায়ত্তশাসন বজায় রাখতে হবে, আর কি রাজ্যপাল নিয়োগে মুখ্যমন্ত্রীদের সাথে আলোচনা করতে হবে, আবার কি ইন্টারস্টেট কাউন্সিল বা আন্তঃরাজ্য পরিষদ গঠন করতে হবে। ঠিক আছে। অর্থ কমিশন রাষ্ট্রপতি কর্তৃক প্রতি কয় বছর অন্তর, এর আগেই দেখলাম রাষ্ট্রপতি 280 আর্টিকেল অনুযায়ী আমাদের কি হয় না প্রতি 5 বছর অন্তর অন্তর নিয়োগ করা হয়ে থাকে। ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হন, রাষ্ট্রপতি নির্বাচন দেখো রাষ্ট্রপতি নির্বাচনে লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভা নির্বাচিত সদস্য যারা রয়েছে, নির্বাচিত সদস্য যারা রয়েছে তারাই কি এই জায়গায় তোমাদের রাষ্ট্রপতি নির্বাচনে কি অংশগ্রহণ করে থাকে। দেখে নিই একটু আর্টিকেল 54 এবং 55, এখানে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয় রয়েছে। এর মাধ্যমে কি হয়, একটা নির্বাচন মণ্ডলী বা ইলেকটোরাল কলেজ গঠিত হয়। এই ইলেকটোরাল কলেজের মাধ্যমে কি হয়, এই ইলেকটোরাল কলেজ আনুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এবং একক হস্তান্তরযোগ্য এবং সিঙ্গেল ট্রান্সফারেবল, এই টার্মগুলি মনে রাখাটা খুব জরুরি, কারণ বিভিন্ন এই টার্ম ধরে কিন্তু কোশ্চেন হয় এবং এই নির্বাচনটা কি হয় না পরোক্ষভাবে নির্বাচিত হয়ে থাকে। এই ইলেকটোরাল কলেজটা কি, ইলেকটোরাল কলেজটা হচ্ছে এই যে একটু আগে দেখলাম যে রাজ্য ও সংসদের উভয় কক্ষের লোকসভা রাজ্যসভা নির্বাচিত যারা সদস্য থাকে, আবারও বলছি এই নির্বাচিত সদস্য যারা থাকে, এবং রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির যেমন হচ্ছে দিল্লি, পুদুচেরি বিধানসভার হচ্ছে সদস্যদের নিয়ে গঠিত কি এবং গঠিত যারা সদস্য তারা হচ্ছে এই নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করতে পারেন। ঠিক আছে। তো মনোনীত সদস্যদের দ্বারা মনোনীত সদস্যরা, এই মনোনীত সদস্য যারা হচ্ছে লোকসভায় এবং হচ্ছে রাজ্যসভায় যারা মনোনীত সদস্য থাকেন, যদিও লোকসভায় এখন আর মনোনীত সদস্য থাকেন না, সেই মনোনীত সদস্যতা কিন্তু ভোট দিতে পারেন না। ঠিক আছে। যোগ্যতা কি, ভারতের নাগরিক হতে হবে, আর ন্যূনতম বয়স কত হতে হবে না 35 ইয়ার বা 35 বছর, 35 বছর হতে হবে, 35 বছর হতে হবে। এবং
এটা কি প্রার্থীকে অন্ততপক্ষে 50 জনের দ্বারা প্রস্তাবিত এবং 50 জন যারা কি হতে হবে না সমর্থিত হতে হবে। অর্থাৎ প্রার্থীকে অন্ততপক্ষে 50 দ্বারা কি প্রস্তাবিত হতে হবে এবং 50 জন সদস্য দ্বারা সমর্থিত হতে হয়। তদারকি কী করে থাকেন এই রাষ্ট্রপতি নির্বাচনটা বিষয়টা দেখে থাকেন হচ্ছে ভারতের নির্বাচন কমিশন। আর্টিকেল 71A 71 অনুযায়ী রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিবাদ যদি কোনো দেখা গেল কোনো কারণবশত মীমাংসা মানে সমস্যা দেখা দিল রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বা উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে, সেই বিবাদটা মীমাংসা করে থাকেন কে না সুপ্রিম কোর্ট। সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে। কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থ বণ্টিত করা হয়। দেখো পরিকল্পনা কমিশনের সুপারিশে, অর্থ কমিশনের সুপারিশের ভিত্তিতে একটু আগে দেখলাম আমরা অর্থ কমিশনের সুপারিশে। দেখো প্রচুর কোশ্চেন কী হয়, সেম কোশ্চেন আছে, রিপিট কোশ্চেন হয়। দেখো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন আইটেমটি যুগ্ম তালিকার মধ্যে পড়ে? দেখো আমাদের 3টা তালিকা রয়েছে, তার মধ্যে বলছে যে কোনটি হচ্ছে যুগ্ম তালিকার মধ্যে পড়ে। কৃষি, শ্রম কল্যাণ, তারপর জনস্বাস্থ্য বীমা। মনে রাখবে হচ্ছে আমাদের শ্রম কল্যাণ এটা হচ্ছে যুগ্ম তালিকার মধ্যে পড়ে। একটু দেখে নিই তালিকাগুলি। দেখো সপ্তম তপশিলে বা 7 শিডিউলে কি 3টি তালিকার কথা বলা রয়েছে। কি কি তালিকা? একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা রয়েছে, তোমাদের সেন্ট্রাল লিস্ট যেটা 100টি বিষয় রয়েছে। তারপর হচ্ছে মূল সংবিধানে কয়টি ছিল? 97টি। এখানে কি কি বিষয় রয়েছে? পররাষ্ট্রনীতি, রেল এবং ব্যাংকিং, মুদ্রা, পরমাণু শক্তি ইত্যাদি বিষয় সংক্রান্ত, অর্থাৎ যেগুলি হচ্ছে কি সেন্ট্রালের হাতে রাখা প্রয়োজন এবং যার উপর কি কে আইন তৈরি করতে পারবে? পার্লামেন্ট হচ্ছে বা সংসদ, কেন্দ্র বা সংসদ বা পার্লামেন্ট আইন তৈরি করতে পারবে, সেগুলি হচ্ছে কেন্দ্রীয় তালিকার মধ্যে রাখা হয়েছে। আর যুগ্ম তালিকার মধ্যে যুগ্ম তালিকার মধ্যে কী কী বিষয়? অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য, যেখানে 52টি বিষয় রয়েছে বর্তমানে, যেটা মূল সংবিধানে কটা ছিল? 57টি বিষয়। দেখো এই রাজ্য তালিকার ভুক্ত কিছু বিষয়কে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে যুগ্ম তালিকায় কয়টি, মূল সংবিধানে কয়টা বিষয় ছিল? 66টি। সেখানে কয়টি করা হয়েছে? 61টি, যেটা রাজ্য তালিকার মধ্যে রয়েছে। তাহলে বাড়ছে কোথায়? বাড়ছে হচ্ছে আমাদের যুগ্ম তালিকায়। কি কি যুগ্ম তালিকার বিষয়বস্তু? কেন্দ্র ও রাজ্য উভয়ের আইন বানাতে পারে, এই বিষয় নিয়ে কেন্দ্র এই ক্ষেত্রে যখন হচ্ছে কোনো অর্থাৎ যুগ্ম তালিকার বিষয়বস্তু নিয়ে কেন্দ্র এবং রাজ্য উভয়ই আইন প্রণয়ন করতে পারে। অবশ্যই কি থাকবে সেই ক্ষেত্রে? কেন্দ্রের আইনটা কি হবে না প্রাধান্য পাবে যদি দুজনেই আইন বানায়। যেমন কি কি বিষয়? শিক্ষা ও বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণ, এই যে ভেরি ইম্পর্টেন্টগুলি আমি দেখো প্রত্যেকটা জায়গায় এইখানে 52টি বিষয় রয়েছে। তো 52টি বিষয় তো উল্লেখ করা সম্ভব নয়, যেগুলি হচ্ছে এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এখানে 100টি বিষয় রয়েছে, তাই না? 100টি বিষয় যদি উল্লেখ করে দিই তাহলে তো খুব মুশকিল, অনেক বড় একটা কি হয়ে যাবে, নোটস হয়ে যাবে, মনে রাখাও কঠিন। তাহলে মেন যে বিষয়গুলি বা যেগুলি হচ্ছে এক্সামে বারবার করে আসে, সেই বিষয় নিয়ে আমি কিন্তু তোমাদের তালিকাটা দিয়েছি, তাহলে বা উল্লেখ করেছি। তোমাদের বিবাহ বিচ্ছেদ, তারপর হচ্ছে ট্রেড ইউনিয়ন, এই যে ট্রেড ইউনিয়ন যেটা শ্রমিক নিয়ে যে আলোচনা, তো তাদের হচ্ছে এই বিষয়, জনসংখ্যা নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে পরিবার পরিকল্পনা, এইগুলি হচ্ছে স্টেট তোমাদের কিসের মধ্যে পড়লো না যুগ্ম তালিকা। আর রাজ্য তালিকার মধ্যে কি কি? যেমন হচ্ছে পুলিশ, জনস্বাস্থ্য ও স্যানিটেশন, কারাগার, স্থানীয় শাসন, কৃষিটা খুব ইম্পর্টেন্ট। এগুলি কি রাজ্য তালিকাভুক্ত বিষয়, যেখানে তোমাদের কি করতে পারে? রাজ্য সরকার বিধানসভায় কি এই বিষয় সংক্রান্ত আইন প্রণয়ন করতে পারে রাজ্য তালিকাভুক্ত বিষয় নিয়ে। তোমরা একটু দেখে নিও। চলো 2012 সালে কোশ্চেন দেখে নিই একটু। ভারতের প্রথম কোন রাজ্যে লোকায়ুক্ত প্রতিষ্ঠা হয়? লোকায়ুক্ত বা লোকপাল, মনে রাখবে মহারাষ্ট্র স্টেটে প্রথম হচ্ছে লোকপাল চালু হয়। এই বিষয় সংক্রান্ত একটু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা দেখে নিই। চলো, প্রতিষ্ঠানটি হচ্ছে কত সালে? এই অম্বুডসম্যান কোথা থেকে কোন কনসেপ্ট এসছে? লোকায়ুক্ত বা ন্যায়পাল বা হচ্ছে অম্বুডসম্যান, এই শব্দটা আসছে হচ্ছে 1809 সালে। কি এটা হচ্ছে সুইডেনে প্রথম স্থাপিত হয়। কোথায়? সুইডেনে। সুইডিশ পার্লামেন্ট বা রিক্সডেক্স দেশের হচ্ছে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা ও সরকারি কর্মচারীদের অনিয়ম, অর্থাৎ সরকারি যে সমস্ত কর্মচারী রয়েছে তারা যা খুশি কাজ করতে পারবে না, অর্থাৎ দুর্নীতি দমনের জন্য কিন্তু এই লোকপাল বা এই তোমাদের ন্যায়পাল কনসেপ্টটা আসে। তো ভারতের প্রথম কত? 1971 সালে চালু হয়। ভারতের ব্যাংকিং ক্ষেত্রে অম্বুডসম্যান চালু হয় হচ্ছে 1995 সালে। আর পুরোপুরিভাবে দীর্ঘ টালবাটানোর পর, দীর্ঘ আন্দোলনের পর, আন্না হাজারে মুভমেন্ট তোমরা অনেকে শুনে থাকবে, তো তার আন্দোলনের পর 2014 সালে সারা ভারতবর্ষে কিন্তু এই ন্যায়পাল কি তোমাদের চালু হয়েছে বা লোকপাল কার্যকর হয়েছে।
দেখো, ভারতীয় সংবিধান কার্যকর হয়, কার্যকর বললে কত, 26 জানুয়ারি 1950 সাল। এর আগেও আমি ডিসকাস করেছি আজকের ভিডিওতেই। হেবিয়াস কর্পাস শব্দটি সঠিক অর্থ চিহ্নিত করুন। দেখো, হেবিয়াস কর্পাস আমাদের যে 5টা ফান্ডামেন্টাল রাইট মানে রিট রয়েছে, ফান্ডামেন্টাল রাইট লঙ্ঘিত হলে যে 5টা রিটের মাধ্যমে আমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যেতে পারি, সেই 5টা রিটের মধ্যে একটা হচ্ছে হেবিয়াস কর্পাস। এই হেবিয়াস কর্পাস কথা অর্থ হচ্ছে কি, দেহকে উপস্থিত করা, অর্থাৎ আদালত সম্মুখে কি করতে হবে, দেহকে, অর্থাৎ একজন যাকে বন্দী করা হয়েছে তাকে কি করতে হবে না, উপস্থিত করতে হবে। এই 5টা রিট একটু দেখে নিই আমরা, যে এটা কি 5টা রিট বা লেখও জারি করা যায় কখন, যখন ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়। সেই ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হলে আমরা আর্টিকেল 32 এবং হচ্ছে আর্টিকেল 226 বলে আমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যেতে পারি। এটার মাধ্যমে কোথায় যাওয়া যায়, হাইকোর্ট, এটার মাধ্যমে সুপ্রিম কোর্টে যাওয়া যায়। দেখো, মৌলিক অধিকার রক্ষা এবং ন্যায় বিচার সংক্রান্ত এই বিষয় সংক্রান্ত তোমাদের জন্য এই রিট বা লেখো জারি করা যায়। প্রথম রিটটা কি, হেবিয়াস কর্পাস। হেবিয়াস কর্পাসের বাংলাটাই হচ্ছে কি, বন্দি প্রদর্শন, অর্থাৎ কোনো ব্যক্তিকে যে আটক করা হয়েছে সেই আটকের কারণ কি, অথবা তাকে কি আটকটা বৈধ কিনা সেই সংক্রান্ত মানে তদন্ত করার জন্য কি করা হয়, বন্দীকে হচ্ছে আদালতের সম্মুখে কি হাজির করতে হয়। এটাই হচ্ছে হেবিয়াস কর্পাস। এবার ম্যান্ডামাসটা কি, ম্যান্ডামাস হচ্ছে যে এটা কি পরমাদেশ, মানে আদেশ দিয়ে থাকে যে সরকারি কোনো কর্মকর্তা, আদালত বা সংবিধানবদ্ধ সংস্থা তার দায়িত্ব পালন করছে কিনা ঠিকঠাকভাবে, সেই সংক্রান্ত তোমাদের ব্যর্থ হলে তখন সেই ক্ষেত্রে তোমাদের ম্যান্ডামাস জারি করা যায়। প্রহিবিশন কি, অর্থাৎ ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ, নিম্নতন কোনো কর্তৃপক্ষ বা আদালতকে কি করে থাকে না, প্রহিবিট করে থাকে তার এখতিয়ারের মাধ্যমে কাজ করার জন্য, সেটাই হচ্ছে তোমাদের কি, প্রহিবিশন। আর কি সার্সিওরিটি কি, সার্সিওরিটি হচ্ছে দেখা গেল যে নিম্নতন কোনো কোর্ট বা ট্রাইব্যুনাল যদি কি না ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের তার এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করে ফেলে, তখন সেই ক্ষেত্রে সার্সিওরি প্রয়োগের মাধ্যমে সেই আদেশ দিয়ে ফেললে তখন সেই বিষয়ে তদন্ত করতে পারে এই রিটের মাধ্যমে। তারপর দেখো কোয়ারেন্টো, কোয়ারেন্টোটা কি, কোয়ারেন্টো হচ্ছে কারণ দর্শানো, অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো একটা সরকারি পদ তিনি দখল করে থাকেন, যে সেটা যেন কোন অধিকারে তিনি সেই অবৈধভাবে সেই সরকারি পদটা দখল করে রয়েছেন, সেই বিষয় সংক্রান্ত তোমাদের এই রিটের মাধ্যমে সেই বিষয় সংক্রান্ত কি করা হয় না, বিষয় খতিয়ে দেখা হয়। তাহলে এই গেল 5টা তোমাদের রিট, একটু মনে রাখবে। দেখো, সুপ্রিম কোর্টের কোন রায় হচ্ছে 356 কি, স্টেট ইমার্জেন্সির বিষয় রয়েছে, স্টেট ইমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসন যেটা স্টেটে হয়ে থাকে সেই সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দেখো, এটা মনে রাখবে, এটা এএসআর বোম্বাই বনাম হচ্ছে ভারত সরকার, অর্থাৎ কোনো একটা স্টেটে চাইলেই, যেমন বিরোধীরা এর আগে বলে থাকতো যে যখন হচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গে বিরোধী দল হিসেবে ছিল, তখন মাঝে মাঝে অনেকে বলে থাকতেন যে হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হোক। কিন্তু রাষ্ট্রপতি শাসন চাইলেই জারি করা যায় না, তার কিছু রুলস আছে। এবং সেই ক্ষেত্রে তোমাদের এসআর বোম্বাই বনাম ভারত সরকার মামলায় কি বলা হয়েছে সেই বিষয় সংক্রান্ত কিছু বিষয় আমরা দেখে নিই। যেমন এই রায়ের মাধ্যমে শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারের ক্ষমতা যথেচ্ছ ব্যবহার এর উপর কি করেছেন, বিধিনিষেধ আরোপ করেছেন। এবং এই ক্ষেত্রে রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে জারি করার ক্ষেত্রে তোমাদের কি রাষ্ট্রীয় কাঠামো বা যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো সেটার উপর জোর দিয়েছেন, যে কখনোই যে কোনো একটা স্টেটে চাইলেই কেন্দ্র হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারবে না। তো এইখানে কি এই 356 ধারায় কি বলা হয়েছে, যে পর্যালোচনা করে জানিয়েছে সুপ্রিম কোর্ট কি এই রায়ে, যে এটা হচ্ছে রাজনৈতিক কোনো প্রশ্ন নয়, বরং কি বিচার বিভাগীয় পর্যালোচনাধীন। অর্থাৎ এটা রাজনৈতিক বিষয় নয় যে রাজনৈতিক যারা যে কেন্দ্রের ক্ষমতায় আছে তারা চাইলেই একটা স্টেটের মধ্যে যদি বিরোধী থাকে তাহলে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। এটা কি আইনের আওতাধীন, কখনোই হচ্ছে রাজনৈতিক কিন্তু বিষয় নয় বা রাজনৈতিক ইচ্ছার উপর নির্ভর করে না। রাজ্য সরকারের সংখ্যাগরিষ্ঠতা আছে, সে বিষয়ে কি করতে হবে, রাজ্য সরকারের সংখ্যাগরিষ্ঠতা আছে কিনা সেটা দেখতে হবে। সেই সে একটা রাজ্যের সংখ্যাগরিষ্ঠতাকে দেখেন, সেটা দেখেন হচ্ছে রাজ্যপাল যদি দেখেন যে সেই রাজ্যের সংখ্যাগরিষ্ঠতা নেই, তাহলে কি করতে পারেন, তিনি হচ্ছে সেটাকে সে বিধানসভা ভেঙে দিতে পারেন, একটা রাজ্যের বিধানসভা ভেঙে দিয়ে সেখানে রাষ্ট্রপতি শাসনের কথা বলতে পারেন। কিন্তু তার জন্য কি করতে হবে না, ফ্লোর টেস্ট করতে হবে আগে। মানে রাজ্যপাল চাইলেই বসে বসে যে না এটা হচ্ছে এইখানে অনাস্থা রয়েছে, ঠিক আছে, তো সেই জায়গায় হচ্ছে না, অর্থাৎ কোনো একটা দলের সংখ্যাগরিষ্ঠতা নেই, সেই বিষয়টা রয়েছে,
ঠিক আছে, সেটা রাজ্যপাল চাইলেই ঘরে বসে বসে করতে পারে না। তিনি কি করবেন, তিনি হচ্ছেন একটা ফ্লোর টেস্ট করবেন, যে টেস্টে দেখবেন যে কতগুলি হচ্ছে যে সরকার চালানোর জন্য যতটুকু হচ্ছে মেজরিটি দরকার পড়ে সেটা রয়েছে কিনা সেই জায়গায়। তাহলে যখন তিনি দেখেন যে না সেই জায়গায় হচ্ছে মেজরিটির অভাব রয়েছে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তিনি কি করবেন, সেই ক্ষেত্রে তিনি রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলতে পারেন। ঠিক আছে, তো তারপর কি উভয় পক্ষের অনুমোদন না পাওয়া পর্যন্ত কোন রাজ্যে কি রাষ্ট্রপতি রাজ্যের বিধানসভা সরাসরি ভেঙে দিতে পারবেন না। এরপরে উভয় কক্ষ অর্থাৎ লোকসভা রাজ্যসভা উভয় কক্ষে কি করতে হবে না, অনুমোদন পেতে হবে। যদি বিধানসভাকে এই সময় পর্যন্ত অর্থাৎ এই যে রাজ্যসভা এবং লোকসভায় বিল মানে এই বিষয়টা আলোচনা এবং পাশ হওয়ার এই সময়টুকু অবধি কেবলমাত্র বিধানসভা স্থগিত থাকে। যদি দেখা যায় সংখ্যাগরিষ্ঠতা আছে তাহলে সরকার চলতে থাকবে, যদি সংখ্যাগরিষ্ঠতা না থাকে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করা যাবে। চলো, নিম্নলিখিত কোন দেশের সংবিধানে কনভেনশনের ভূমিকা, দেখো ভারতবর্ষের সংবিধানে সব থেকে কার ভূমিকা বেশি, সেটা হচ্ছে ব্রিটিশ সংবিধান। তাহলে কনভেনশনের বিষয়টা ব্রিটিশ সংবিধান থেকে গৃহীত হয়েছে। ধর্মনিরপেক্ষতা, দেখো ভারত একটি সেকুলার স্টেট, যেটা 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে যে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ইউনিটি এবং ইন্টিগ্রিটির কথা শব্দগুলি যুক্ত করা হয়েছে। তাহলে সেই শব্দটির অর্থ কি, বলছে রাষ্ট্র সকল ধর্মের পৃষ্ঠপোষক। তারপরে যে শাসন কার্য ও রাষ্ট্রনীতি পরিচালনার প্রণয়নের ক্ষেত্রে রাষ্ট্রীয় ধর্ম বিবেচনা দ্বারা পরিচালিত হয় না। অর্থাৎ কোনো একটা ধর্মীয় যে বিবেচনা সেটার দ্বারা কিন্তু পরিচালিত হয় না। ঠিক আছে, যে সকল ধর্মের প্রতি পৃষ্ঠপোষক সে তো ঠিক আছে, তাহলে কি শাসন কার্য এবং রাষ্ট্রনীতি প্রণয়নে রাষ্ট্র ধর্মীয় বিবেচনা দ্বারা পরিচালিত হয় না। মানেটা হচ্ছে যে যেমন পশ্চিমবঙ্গে ক্ষমতায় গিয়ে রয়েছে, পশ্চিমবঙ্গে ক্ষমতা রয়েছে বিজেপি সরকার, তাদের একটা রাজনৈতিক স্লোগান রয়েছে জয় শ্রীরাম। তারা তাহলে সেই ক্ষেত্রে বিজেপি কখনোই একটা পার্লামেন্টের অধিবেশন শুরু করার ক্ষেত্রে মানে আমাদের বিধানসভার অধিবেশন শুরু করার ক্ষেত্রে কখনোই যে গণেশ পূজার মাধ্যমে কি করলো অধিবেশন শুরু করলো না, প্রত্যেক দিন কি করতে হবে, গণেশ পূজা করতে হবে, সেরকম কিন্তু কোনো কিছু করা যাবে না। তাহলে ধর্মনিরপেক্ষতা বিষয়টা এর সাথে জড়িত। দেখো ধর্মনিরপেক্ষতা কি, তোমাদের প্রিএমবেল প্রস্তাবনায় রয়েছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষতা যুক্ত রয়েছে। এছাড়া কোথায় রয়েছে 25 থেকে 28 আর্টিকেলে ধর্মীয় স্বাধীনতার কথা বলা রয়েছে। শিক্ষা সংস্কৃতির অধিকার অর্থাৎ এডুকেশনাল ইনস্টিটিউশন গঠনের কথা বলা রয়েছে। তারপর কি এটা একটা মনে রাখবে যে এই যে তোমাদের ধর্মনিরপেক্ষতা এটা হচ্ছে বেসিক স্ট্রাকচারের অংশ, অর্থাৎ একে চাইলেই হচ্ছে ভারতের সংবিধান থেকে কি করা যাবে না, বাদ দেওয়া যাবে না বা অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে, কিন্তু এটাকে ভারতের সংবিধান থেকে বাদ দেওয়া যাবে না। সেটা কিন্তু এসআর বোমাই বনাম হচ্ছে ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায় বলা হয়েছে। প্রকৃতা কি, সকল ধর্মের প্রতি সমভাব থাকবে, ধর্মীয় স্বাধীনতা থাকবে, রাষ্ট্রের কোনো কি থাকবে না, ধর্ম থাকবে না, এটা মূল বিষয়। রাষ্ট্রের কোনো ধর্ম নেই, ঠিক আছে, জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের প্রতি কি করবে, আস্থা ভাজন করবে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পদ বন্টনের কোন সাংবিধানিক ব্যবস্থা গঠন করা হয়েছে, অবশ্যই এর আগেও দেখেছি আমরা প্রতি 5 বছর অন্তর অন্তর কি অর্থ কমিশন বা ফিনান্স কমিশন, যে তার 280 আর্টিকেলে বলা রয়েছে। দেখো ওমবার্সম্যান প্রতিষ্ঠানের উৎপত্তি রয়েছে কোথায়, ডেনমার্ক, সুইজারল্যান্ড নাকি হচ্ছে সুইডেন। তো এর আগেও আমরা দেখলাম যে ওমবার্সম্যানের বিষয়টা কোথায় রয়েছে না, সুইডেন থেকে উৎপত্তি লাভ করেছে। দেখো ডিটেলস পড়লে এটাই সুবিধা, যে দেখো সেম কোশ্চেন রিপিট কোশ্চেন আমাদের ওমবার্সম্যান আগে ছিল হচ্ছে মানে এর উপর এই কনসেপ্টের উপর ভিত্তি করে যে ভারতের কোন রাজ্যে চালু হয়েছে, কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে ওমবার্সম্যান কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে সুইডেন, মানে প্রথম যেটা রয়েছে তোমাদের। সার্বভৌম, দেখো আমাদের প্রস্তাবনায় যে ভাষাগুলি রয়েছে যেমন ধরো সার্বভৌম, ধর্মনিরপেক্ষতা, তারপর গণতান্ত্রিক বা এই যে বিষয়গুলি রয়েছে, তারপর প্রজাতান্ত্রিক যে শব্দটা রয়েছে, এই প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু ভালোভাবে জেনে যাবে, কারণ এগুলির থেকে হচ্ছে তোমাদের শুধুমাত্র প্রিলিমস নয়, প্রিলিমস, মেন্স এবং হচ্ছে ইন্টারভিউ, এইখানেও কিন্তু প্রশ্ন আসে, জিজ্ঞেস করা হয়। দেখো সার্বভৌম শব্দটি কি বোঝায়, বাহ্যিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত, ভূখণ্ডীয় বিরোধ থেকে মুক্ত, কোনো আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ থেকে মুক্ত। দেখো কোনো কি এটা বাহ্যিক কোনো নিয়ন্ত্রণ থেকে কি হবে না, মুক্ত থাকবে, এটাই হচ্ছে ভারতবর্ষে কি সার্বভৌমত্বের আদর্শ। কি বিষয়, দেখ 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানে প্রস্তাবনায় ভারতকে একটি কি বলা হয়েছে, সার্বভৌম, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উল্লেখ করা রয়েছে। অর্থটা কি, রাষ্ট্রের একটি চূড়ান্ত এবং সর্বোচ্চ ক্ষমতা, যার উপর অন্য কোনো অভ্যন্তরীণ বা বাহ্যিক কি শক্তির নিয়ন্ত্রণ থাকে না। দেখো সহজভাবে বলতে গেলে যে ভারতবর্ষের
ভিতরে মানে আমাদের রাষ্ট্র কি আইন প্রণয়ন করবে, সেই আইনের বৈধতা কতটুকু, সেটা বিচার করার ক্ষমতা একমাত্র ভারতবর্ষের কি রয়েছে, আইন বিভাগের বা শাসন বিভাগের রয়েছে। সেই বিষয়ে আমেরিকা বা অন্য কোনো স্টেট সেই বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। ঠিক একই রকমভাবে ভারত কি সিদ্ধান্ত নেবে, সেই বৈদেশিক কি পররাষ্ট্রনীতি গ্রহণ করবে, সেই বিষয়ে কেউ কিন্তু কোনো রাষ্ট্র বা কোনো একটা সংস্থা সেই বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। তাহলে এটাই হচ্ছে কি ভারতের, এটা যারা করতে পারবে তাহলে ভারতবর্ষে সেই নীতি বা আদর্শ রয়েছে, তার জন্য ভারতবর্ষকে একটা সার্বভৌম রাষ্ট্র। দেখো নেক্সট 2013 কোশ্চেন দেখে নিই আমরা। পশ্চিমবঙ্গে পঞ্চায়েতগুলি নিম্নলিখিত কোন সংগ্রহ করার অনুমতি পায়, মানে কোনটি সংগ্রহ করার, আয়কর, বিক্রয় কর, টোল এবং জল কর। মনে রাখবে টোল এবং জল কর। নেক্সট দেখো, এটা দেখে নিই একটু, কোন কোন সম্পত্তি ও বাড়ির উপর কর নিতে পারে, পেশা ও সারের উপর কর, যানবাহন উপর কর, তারপর হচ্ছে টোল এবং মাসুল, এগুলি হচ্ছে আদায় করার ক্ষমতা কিন্তু কি রয়েছে, জলের উপর কর, ওয়াটার রেট, এটাও কিন্তু ক্ষমতা রয়েছে। ভারতীয় সংবিধানের প্রকৃতি হলো ফেডারাল, এককেন্দ্রিক, আধা সামন্ততান্ত্রিক এবং পরিপূর্ণটি নয়। ভারতের সংবিধান হচ্ছে আধা সামন্ততান্ত্রিক। এটা কি আধা সামন্ততান্ত্রিক বা কোয়াজি ফেডারাল। দেখো ভারতের হচ্ছে পরিকল্পনা কমিশন হলো স্ট্যাটুটারি বডি, কেন্দ্রীয় সরকারের একটি উপদেষ্টামূলক সংস্থা, রাজ্য সরকারের একটি বিভাগ, তবে রিজার্ভ ব্যাংক, ইউনিয়ন অফ ইন্ডিয়া সহায়ক সংস্থা। দেখো পরিকল্পনা কমিশন একটি হচ্ছে সরকারের একটি কি, একটা হচ্ছে উপদেষ্টামূলক সংস্থা, এটা একটা কি উপদেষ্টামূলক সংস্থা। তো দেখে নিই এই সম্পর্কে। পরিকল্পনা কমিশন 1950 সালের 15 মার্চ গঠিত হয়, প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্যোগে গঠিত হয়েছিল, এবং প্রধানমন্ত্রী হচ্ছে এখানকার কি হয়ে থাকে না, চেয়ারম্যান হয়ে থাকে। প্রধানমন্ত্রী হচ্ছে পদাধিকার বলে এই পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হয়ে থাকেন। তাহলে বর্তমান পরিকল্পনা কমিশন নেই, 2014 সালে কি করা হয়েছে, এটাকে বাদ দেওয়া হয়েছে। বাদ দিয়ে কি নিয়ে আসা হয়েছে না, নীতি আয়োগ নিয়ে আসা হয়েছে। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা রূপায়ণ করাই ছিল হচ্ছে কি তোমাদের পরিকল্পনা কমিশনের মেন কাজ। এবং নন স্টেটুটারি, এটা কি একটা নন স্টেটুটারি বডি, যে বিষয়ে আলোচনা হচ্ছিল, যে নন স্টেটুটারি বডি বা অবিধিবদ্ধ সংস্থা, যেটা সাংবিধানিক সংস্থা নয়, অর্থাৎ একটা নির্দেশ বা প্রস্তাবের মাধ্যমে এটা কি করা হয়েছে না, গঠন করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখে নিই। ভারতের সংবিধানে রাজ্য বিধানসভাকে অনুমতি দেয় ইউনিয়ন বাজেট পাস করতে। ইউনিয়ন বাজেট পাস করা রাজ্যের বিষয় নয়, রাজ্য বাজেট পাস করতে। তাহলে রাজ্য কি দেবে, রাজ্য বাজেট পাস করতে পারবে, এটা বেসিক একটা কোশ্চেন। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন, একটু আগেও দেখলাম আমরা রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন। এটা কি লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার সদস্যদের দ্বারা যৌথভাবে কি হয়, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকে। বাক স্বাধীনতা, তাহলে মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি রাজ্য বিধানসভা কর্তৃক প্রদত্ত অনুমতি। বাক স্বাধীনতা কি, একটা হচ্ছে মৌলিক অধিকার, যেটা আর্টিকেল কত 19-এ বলা আছে। আর্টিকেল 19-এ এই বাক স্বাধীনতার কথা বলা আছে, একটু দেখে নিই। দেখো আর্টিকেল 19(1)(a) এখানে বাক স্বাধীনতা বা তোমাদের ফ্রিডম অফ স্পিচের কথা বলা আছে, যে নাগরিকদের বাক স্বাধীনতার অধিকার, এটা কি একটা ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত, যেটা তোমাদের 12 থেকে 35 আর্টিকেলের মধ্যে কি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটের কথা বলা হয়েছে। সেইখানে কি 19 ধারায় কি বলা আছে, 19-এর 1-এ ধারায় 1-এর A ধারায় হচ্ছে তোমাদের এই বাক স্বাধীনতার বিষয়টা অন্তর্ভুক্ত রয়েছে। কিরকম বাক স্বাধীনতার মধ্যে কি কি পড়ে, যেমন সংবাদপত্রের স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, সম্প্রচারের কোনো একটা খবর সম্প্রচার সেটা তার অধিকার রয়েছে, তারপর হচ্ছে বিজ্ঞাপনের স্বাধীনতা ইত্যাদি রয়েছে। কিন্তু বাক স্বাধীনতা কিন্তু কি নয়, যে এটা হচ্ছে যে অবাধ, তা কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে যেমন রাষ্ট্রের নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, অখণ্ডতা যদি বিঘ্নিত হয়, সার্বভৌমত্ব যদি বিঘ্নিত হয়, জনশৃঙ্খলা রক্ষার জন্য, আদালত অবমাননা রোধের জন্য, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কি করতে পারে, কিছু কিছু বিষয়ে বাক স্বাধীনতাকে কন্ট্রোল করা যেতে পারে বা যুক্তিসঙ্গত বাধা নিষেধ বা বিধিনিষেধ আরোপ করা যেতে পারে। কারণ এটা কি পরম বা একদম অনিয়ন্ত্রিত তা কিন্তু নয়, তাহলে এটাকে নিয়ন্ত্রণ করা যায়। ভারতীয় সংবিধান অনুসারে কৃষি হলো রাজ্য বিষয়, অবশ্যই কৃষি একটা রাজ্য বিষয়। এর আগেও তালিকার মধ্যে দেখলাম যে কৃষি হলো কি একটা রাজ্যের বিষয়। ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেন কে, সর্বাধিনায়ক কি হয়ে থাকেন, ভারতের রাষ্ট্রপতি হয়ে থাকেন সর্বাধিনায়ক। রাষ্ট্রপতি, বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু, তাহলে 15 তিনি রাষ্ট্রপতি, একটু দেখে নেবে। এছাড়া হচ্ছে চিফ অফ ডিফেন্স সিডিএস যিনি রয়েছেন জেনারেল অনিল চৌহান, এটা বর্তমানে অনুযায়ী আমি তথ্য দেওয়ার চেষ্টা করেছি, এটা চেঞ্জ হতে থাকে। সেনাপ্রধান
তারপর রয়েছে সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান কে রয়েছে একটু দেখে নিও। ভারতের রাজনৈতিক ব্যবস্থা হলো গণতান্ত্রিক, একনায়কতান্ত্রিক, সামরিক এবং উপরে কোনোটি নয়। দেখো রাজনৈতিক ব্যবস্থা কি, অবশ্যই কি গণতান্ত্রিক, কারণ ভোটের মাধ্যমে আমরা কি করি, বিধানসভার ক্ষেত্রে এবং লোকসভার ক্ষেত্রে বা যারা আমাদের হয়ে প্রতিনিধিত্ব করেন তাদেরকে আমরা সরাসরি ভোটের মাধ্যমে কি করে থাকি, নির্বাচন করে থাকি। ভারতের রাষ্ট্রপতিকে অভিশংসন মানে হচ্ছে ইমপিচমেন্ট বা তার পদ থেকে অপসারণ করানো যায়। বলছে বিশেষ ট্রাইব্যুনাল দ্বারা, সুপ্রিম কোর্ট দ্বারা, কেন্দ্রীয় মন্ত্রিসভা সভা দ্বারা, সংসদ দ্বারা। এটা কার ক্ষমতা রয়েছে না, পার্লামেন্ট বা সংসদের ক্ষমতা রয়েছে। দেখো ইমপিচমেন্টের বিষয়টা একটু দেখে নিই। এটা আর্টিকেল কোথায় বলা রয়েছে, 61। যদি কোনো রাষ্ট্রপতি তার কাজ সাংবিধানিকভাবে করছে না, অর্থাৎ যদি সংবিধান লঙ্ঘন করে, ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন, এই গ্রাউন্ডে তাকে কি করা যায়, একমাত্র এই গ্রাউন্ডেই কি করা যায়, রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা যায়। ঠিক আছে, তো এটি একটি আধা বিচার বিভাগীয় প্রক্রিয়া। কিরকম দেখো, প্রথমটা হচ্ছে প্রস্তাব উত্থাপন। কিরকম, যে কোনো কক্ষে সে রাজ্যসভা হোক বা লোকসভা হোক, যে কোনো কক্ষে প্রস্তাবটি উত্থাপন করা যায় এবং প্রস্তাব উত্থাপন করার ক্ষেত্রে 1/4 মেম্বারের কি করতে হবে, স্বাক্ষর নিতে হবে, অর্থাৎ 1/4 মেম্বারের অনুমতি নিতে হবে। ঠিক আছে, তাহলে যে কক্ষে উত্থাপন করা হবে সেই কক্ষে। নেক্সট কি 14 দিনের নোটিশ এবং প্রস্তাব উত্থাপন হওয়ার পর একটা 14 দিনের একটা কি দিতে হবে, নোটিশ দিতে হবে। অর্থাৎ রাষ্ট্রপতি এরপরে যে আলোচনা হবে বা এরপরে যে স্টেপ গ্রহণ করা হবে তার জন্য রাষ্ট্রপতিকে 14 দিনের সময় দেওয়া হবে। ঠিক আছে, তারপর দেখো প্রথম পক্ষে ভোটদান। তারপর কি করা হবে, প্রথম পক্ষে ভোটদান দেখা গেল যে প্রথম পক্ষে ভোটদান হওয়ার পর 2/3 সদস্য কি করলো, এতে ভোটদান বললো হ্যাঁ ঠিক আছে, রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট করা যেতে পারে। ঠিক আছে, তার জন্য 2/3, এটাকে স্পেশাল মেজরিটি বলা হয়। এই স্পেশাল মেজরিটিতে কি করা হলো, প্রস্তাবটি পাশ করা হয়। তারপরের স্টেপে কি, পরের সাথে যাবে, দ্বিতীয় কক্ষে যাবে এবং দ্বিতীয় কক্ষে তার এই সংক্রান্ত আলোচনা হয়ে থাকবে এবং সেই ক্ষেত্রেও 2/3 সদস্যের কি লাগবে, সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি পাশ হতে হবে। এবং এই ক্ষেত্রে আলোচনা করার ক্ষেত্রে তোমাদের রাষ্ট্রপতি কিন্তু উপস্থিত থাকতে পারেন ওই সভায় এবং তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য আইনজীবীর পরামর্শ তিনি নিতে পারেন ইমপিচমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে ইমপিচমেন্ট একটি সংসদে নির্বাচিত এবং মনোনীত উভয় ধরনের সদস্যরাই ভোটদানে অংশ নিতে পারেন। দেখো এখানে ইন্টারেস্টিং একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আমরা জানি যে নির্বাচিত সদস্যরাই কেবলমাত্র কি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারে, কিন্তু মনোনীত সদস্যরা কিন্তু ভোটদান করতে পারে না যখন রাষ্ট্রপতি নির্বাচন হন। কিন্তু রাষ্ট্রপতি যখন কি হবেন না, ইমপিচমেন্ট হবেন, তখন আবার কি মনোনীত সদস্যরা কিন্তু ভোটদান করতে পারবেন। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রাজ্যের যে বিধানসভা তার সদস্যরা কি করে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারে, কিন্তু কি করতে পারে না, যখন ইমপিচমেন্ট হয় তখন তারা কিন্তু অংশ নেয় না। কারণ এটা কোথায়, প্রসিডিউরটা কোথায় হয়, সংসদে হয়, পার্লামেন্টে হয়। তাহলে তখন কি আমাদের তারা ভোট দিতে পারে না। ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারী অবশ্যই কি সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতের সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারী। কোথায় বলা রয়েছে, দেখো এটা কি জুডিশিয়াল রিভিউয়ের অংশ, অর্থাৎ কোনো একটা পার্লামেন্ট কোনো একটা আইন পাস করে ফেললো, তার এখন সেটা কতটুকু বৈধ না অবৈধ সেটা বিচার করার ক্ষমতাটাই হচ্ছে জুডিশিয়াল রিভিউ। সেটা কার রয়েছে, সেই সংবিধান সংক্রান্ত যদি কোনো প্রশ্ন দেখা যায়, অর্থাৎ কোনো একটা আইন পাস করার পর সংবিধান সংক্রান্ত যদি প্রশ্ন দেখা যায় বা যদি মনে হয় যে সেটা সংবিধানের পরিপন্থী বা বিপক্ষে যাচ্ছে, তখন কি সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে থাকেন। কত আর্টিকেল, আমাদের আর্টিকেল 13-তে, 32-এ, 131 থেকে 36 ধারায় বলা রয়েছে, 246 নম্বর ধারায় বলা রয়েছে যে সুপ্রিম কোর্ট হচ্ছে কি করতে পারেন, যে সেটা কি আইনটা কি বৈধ কি না অবৈধ এবং সেটা কি সংবিধানের পরিপন্থী কিনা বা সেটা যুক্তিসঙ্গত কিনা সেই বিষয়ে পর্যালোচনা করতে পারেন। ভারতীয় সংবিধান দ্বারা স্বীকৃত মৌলিক অধিকারের সংখ্যা কত, দেখো আগে 7টি ছিল, বর্তমানে কয়টি রয়েছে, 6টি রয়েছে, কারণ মৌলিক অধিকারে সম্পত্তির অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। ভারতের কারখানায় শিশু শ্রম, রিপিট কোশ্চেন, কত বছর হবে না 14 বছর। দেখো রিপিট কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন, ভারতের ন্যাশনাল ট্রাইব্যুনাল বা গ্রিন ট্রাইব্যুনাল, জাতীয় সবুজ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা হয়েছে কোন সালে, এটা প্রতিষ্ঠা হয়েছে 2010 সালে। এনজিটি, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, এনজিটি। ঠিক আছে, আমরা একটু দেখে নিই বিষয়টা কি। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা এনজিটি
বুঝতেই পারছো, গ্রিন মানে সবুজ, যেটা কার সাথে হবে? পরিবেশ, পরিবেশ নিশ্চয়ই পরিবেশ সম্পর্কিত হবে। ঠিক আছে, তাহলে এটা আমি গ্রিন কালার দিয়ে রেখেছি। দেখো, এটা হচ্ছে আধা কি বিচার বিভাগীয় একটা সংস্থা, এটা পরিবেশ সংক্রান্ত বিবাদ মীমাংসা করে থাকে। কত সালে প্রতিষ্ঠা হয়? 2010 সালে, যেটা আমাদের কোশ্চেন ছিল। যে মনে রাখবে যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই দুটো দেশের পর বিশ্বের মধ্যে ভারত হচ্ছে তৃতীয় স্টেট, এবং উন্নয়নশীল স্টেটগুলির মধ্যে ভারত হচ্ছে প্রথম স্টেট যারা হচ্ছে এই এনজিটি প্রতিষ্ঠা করেছিল। এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লিতে, এবং এর 4টা আঞ্চলিক অফিস রয়েছে। কোথায় কোথায়? একটা হচ্ছে ভোপাল, যেটা হচ্ছে মধ্যাঞ্চলীয়, এটা হচ্ছে পুনে পশ্চিমাঞ্চলীয়, কলকাতা পূর্বাঞ্চলীয়, এবং চেন্নাই এর দক্ষিণ ভারতের দক্ষিণাঞ্চলীয় বেঞ্চ। এর চেয়ারম্যান কে হয়ে থাকেন? কোনো অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতি হচ্ছেন এর চেয়ারম্যান হতে পারেন। ঠিক আছে, এবং এটা কে নিয়োগ করে থাকেন? ভারতের প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে কেন্দ্রীয় ট্রাইব্যুনাল চেয়ারপারসনকে নিযুক্ত করে। কেন্দ্রীয় সরকার কি করে? এই ট্রাইব্যুনালের চেয়ারপারসনকে নিযুক্ত করে। ঠিক আছে, তাহলে বর্তমান চেয়ারম্যানকে প্রকাশ শ্রীবাস্তব। এখানে সদস্য সংখ্যা কত হয়ে থাকে? 10 থেকে 20 জন, এবং প্রত্যেকেরই মেয়াদ বা কার্যকাল হচ্ছে 5 বছর। 5 বছরের জন্য তারা নিয়োগ হয়ে থাকে। দেখো, এই যে জল দূষণ প্রতিরোধ আইন, বন্য সংরক্ষণ আইন, তারপর বায়ু প্রতিরোধ আইন, পরিবেশ সুরক্ষা আইন, এই সমস্ত নানা আইন বিভিন্ন সময় পাশ হয়েছে। 2010 সালে যখন হচ্ছে এনজিটি প্রতিষ্ঠা হয়, তখন প্রত্যেকটা আইনের ধারা কিন্তু বা আইন এই এনজিটি দ্বারা কি পরিচালিত হয়ে থাকে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে 1972 সালে এই বন্যপ্রাণী সুরক্ষা আইন অন্তর্ভুক্ত মানে চালু হলেও সেটা কিন্তু 2010 সালের যখন এনজিটি প্রতিষ্ঠা হয় তার অন্তর্ভুক্ত কিন্তু করা হয়নি, এটা হচ্ছে সেপারেটলি রয়ে গেছে। নেক্সট দেখো, 2014 সালের লাস্ট ইয়ার কোশ্চেন। ভারতের পঞ্চায়েত ব্যবস্থা চালু করা হয় বহুবার, এর আগেও ডিসকাস করেছি, 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ভারতীয় সংবিধান অনুসারে শিক্ষা তাহলে কোন বিষয়? যুগ্ম তালিকাভুক্ত বিষয়। তালিকাগুলি অলরেডি দেখে নিয়েছি, তোমরা আরেকবার ব্যাকে গিয়ে দেখে নিও। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত? 65 বছর। এর আগেও ডিসকাস করেছি এই নিয়ে, দেখে নিই একটু। দেখো, বিচারপতির রাষ্ট্রপতি মনে রাখবে, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, ঠিক আছে, এদের কি অর্থাৎ নির্দিষ্ট মেয়াদকাল রয়েছে, কিন্তু কি মানে অবসরের বয়স নেই। কার কার? এই রাষ্ট্রপতি রয়েছে, উপরাষ্ট্রপতি রয়েছে, নির্দিষ্ট অবসরের এদের বয়স নেই। তারপর রয়েছে প্রধানমন্ত্রী, এর নির্দিষ্ট কোনো অবসরের বয়স নেই। তারপর আমি যদি আরো দেখি, যেমন হচ্ছে অ্যাটর্নি জেনারেল, যেমন অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রেও এটা ইম্পর্টেন্ট। অ্যাটর্নি জেনারেল, এটা মনে রাখবে, প্রশ্ন আসে। তো অ্যাটর্নি জেনারেল, এটাও প্রিভিয়াস ইয়ার একটা কোশ্চেন, যে অ্যাটর্নি জেনারেলের কার্যকাল বা বয়সের কিন্তু নির্দিষ্ট সীমা নেই। তারপর রয়েছে রাজ্যপাল, এই রাজ্যপালেরও কিন্তু নির্দিষ্ট কি বয়স সীমা নেই। কিন্তু রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের যেমন 62 বছর রয়েছে, ইউপিএসসির হচ্ছে সদস্যরা আছে 6 বছর। তার আগে স্লাইডে দেখলাম সুপ্রিম কোর্টের বিচারপতি কত? 65 বছর, হাইকোর্টের বিচারপতি 62 বছর। তোমাদের সুবিধার্থে আমি এখানে একটা লিস্ট করে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। এবার দেখো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল? রাষ্ট্রপতি মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন, রাষ্ট্রপতি আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা নির্বাচিত হন। ভুল বলেছে, এই যে ঠিক ভুল, এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাহলে কি রাষ্ট্রপতি মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন না? মন্ত্রিসভার বৈঠকে তিনি কিন্তু সভাপতিত্ব করেন না। তাহলে এই ক্ষেত্রে এটা কিন্তু তোমাদের ইনফরমেশনটা ভুল, কারণ রাষ্ট্রপতি কি করতে পারেন, মানে যদি লোকসভার অধিবেশন হয় তখন স্পিকার দ্বারা পরিচালিত হয়, যদি সেটা রাজ্যসভা হয় তাহলে কার দ্বারা পরিচালিত হবে? অবশ্যই উপরাষ্ট্রপতির দ্বারা। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো মন্ত্রিসভার বৈঠকে তিনি সভাপতিত্ব করেন না। বাকি ইনফরমেশনগুলি দেখো, আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে আমরা যখন নির্বাচনটা দেখলাম, নির্বাচন প্রক্রিয়া কি করে হয়, সেখানে এই আনুপাতিক তোমাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এই কথাটা উল্লেখ করা ছিল। রাষ্ট্রপতির মেয়াদকাল 5 বছর, এটাও দেখেছি আমরা। তারপরে কি রাষ্ট্রপতি সংসদের মাধ্যমে অবসান করা যায়, অর্থাৎ তার বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা যায়। নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল? রাজ্যসভায় অর্থ বিলের উপর কোনো ক্ষমতা নেই। অর্থ বিলের উপর ক্ষমতা রয়েছে। দেখো, রাজ্যসভার অর্থ বিলের উপর কোনো ক্ষমতা নেই, চূড়ান্ত কার ক্ষমতা? সেই ব্যাপারে লোকসভার ক্ষমতা রয়েছে। সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত নয়? মনে রাখবে, পর্যাপ্ত জীবিকার অধিকার। আমরা যে 6টা মৌলিক অধিকার দেখলাম তার মধ্যে কিন্তু জীবিকার অধিকার ছিল না। শোষণের বিরুদ্ধে অধিকার ছিল,
স্বাধীনতার অধিকার ছিল, সাম্যের অধিকার ছিল, ঠিক আছে, ধর্মীয় স্বাধীনতার অধিকার ছিল, কিন্তু আমাদের পর্যাপ্ত জীবিকার অধিকার ছিল না। তো যাই হোক, আজ এই পর্যন্তই। নেক্সট অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব হেল্পফুল হবে এবং সামনে তোমাদের এক্সাম, ভালোভাবে ফোকাস থেকো এক্সামের প্রতি, ভালোভাবে পড়াশোনা করো। অল দ্য বেস্ট সামনের এক্সামের জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকে এতটুকুই।